নমস্কার, নিউজ প্রাইম নিউজের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। পূর্বতন সরকারের উল্টো পাল্টা কাজের খেসারত দিতে হচ্ছে বর্তমান সরকারকে। একের পর এক মামলা হারতে হচ্ছে আদালতে। বৃহস্পতিবার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ওয়াকফ ভবনে অনুষ্ঠিত হলো সংখ্যালঘু ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ত্রিপুরা সংখ্যালঘু উন্নয়ন দপ্তর আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে পূর্বতন বামফ্রন্ট সরকারের কার্যকলাপের কারণে বর্তমান সরকারকে ভুগতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। চাকরি দেওয়ার ক্ষেত্রে উল্টোপাল্টা সিদ্ধান্তের কারণে একের পর এক মামলা হারতে হচ্ছে আদালতে। ঋণ দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণের কারণেও এখন আর আদায় করা যাচ্ছে না ঋণ। পূর্বতন সরকারের এই ধরনের কার্যকলাপে কেন্দ্রের কাছে সাবমিট করা যাচ্ছে না ইউটিলাইজেশন সার্টিফিকেটও, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 17-তে অর্থাৎ 2018-তে আমাদের সরকার এসেছিল, এর আগে তাড়াতাড়ি ডিসবার্স করে দিয়েছে। একটা রুলস রেগুলেশন তো আছে। আমার কাছে টাকা আছে এর অর্থই না যে তাড়াতাড়ি এই যে এগুলো দিয়ে দাও। নিয়ম আছে, পয়সা যখন দেবে সেগুলো তো ফেরত দিতে হবে, আদারওয়াইজ তো এমপি হবে। এখন খুঁজে পাওয়া যায় না, শুধু এদের ডিপার্টমেন্ট না, আমি বিভিন্ন পিএসইউকে নিয়ে যখন বসি সর্বত্র মানে কোটি কোটি টাকা এভাবে লোন দিয়েছে। মামা, ভাগনা, ভাতিজা, এসব বলে লাভ নেই। এগুলো কি বলবো কি, তো এগুলোর এখন পয়সা ফেরত আসছে না, ইউসি দেওয়া যাচ্ছে না। দিল্লিতে আমার বারবার যেতে হয়। কালকেও আমাকে ওবিসির যিনি মিনিস্টার মহোদয় আছেন আমাকে বারবার বলছেন আমাদের এত প্রায় 60-65 কোটি টাকা আমরা পাবো, আমরা দেয় না। মিনিস্টার দেখা করতে পারছি না। আমি তারপর ওনার সাথে দেখা হয়েছিল আমার একটা প্রোগ্রামে। আমি বললাম যে আরে আমার মিনিস্টার মহোদয় ঘুরছে আপনার সাথে দেখা করতে। পরের দিন কালকেই ওনাকে দিলেন দেখা করে। কালকে এসে আমাকে বললেন যে এই বিষয়ে কথা হয়েছে। তো সাংঘাতিকভাবে বিভিন্নভাবে তৎকালীন সরকার, ইভেন আজকেও আমার আসার আগে আমার যিনি আমাদের আইন দপ্তরের সাথে যুক্ত আছেন তাদের সাথে আমি বসেছি, এত সব ঝামেলা রেখে গেছে যে বলারা যায় না এগুলো। এবং এই কেসগুলো আমরা হারছি আজকে। আমাদের জন্য একটা বিরাট ফাইন্যান্সিয়াল বার্ডেন হচ্ছে এখন এই কেসগুলো। কারণ হাইকোর্টের মধ্যে তো এইগুলো দেখবে না কে করেছে না করেছে, সরকার করেছে। আর এগুলোর হেডেক আমাদের। আপনার বিভিন্নভাবে আপনারা দেখেছেন চাকরিগুলো দিয়েছে, উল্টোভাবে চাকরি দিয়েছে। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পন্থায় দেওয়া হয়েছে সেগুলো আমাদের ভুগতে হচ্ছে আজকে। সেটা জুট মিলেই হোক, টিআরটিসি হোক, এভরিওয়্যার। তো সেই সব জায়গার মধ্যে আমাদের সরকারকে আমরা যেভাবে এখন রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নে 106 কোটি টাকার মোটে 4টি প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছে। এছাড়া 1899টি ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার এবং রক্ষণাবেক্ষণের বিষয়টিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই 2025-26 প্রথম পর্যায়ে ত্রিপুরা সরকারের সংখ্যালঘু কল্যাণ দপ্তর 4টি প্রস্তাব ভারত সরকারের কাছে পাঠিয়েছে সেখানে। এবং এই প্রকল্পগুলোর মধ্যে 106 কোটি টাকা ব্যয় বরাদ্দের খরচ সেখানে দেখানো হয়েছে। ত্রিপুরা বোর্ড অফ যে ওয়াকফ বোর্ড যেটা আছে সেখানে যেসব বিষয়গুলো এখানে আমি যেটা বললাম ডিফারেন্ট যে শাখাগুলো আছে, মানে ত্রিপুরা সরকারের কল্যাণ দপ্তরে, সেখানে যেমন ঈদগাহ আছে, কবরস্থান আছে, মসজিদ, ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণ, পরিচর্যা, উন্নয়ন ও আয়ের উৎস সৃষ্টি করা অনেক জায়গার মধ্যে আছে। এখন কিন্তু সেখানেও কিন্তু দোকানদারি ইত্যাদি দেওয়ারও ব্যবস্থা হয়েছে। তো সেখানে সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাসও বাড়ছে এখানে। তাছাড়া ওয়াকফ বোর্ডের যাতে আরও তাদের ডেভেলপমেন্ট হয় এবং তাদের সম্পত্তি যাতে রক্ষা হয়, এবং সেই জন্যও কিন্তু এখানে আমাদের এই বোর্ড সেই কাজটা করছে। আমি মাঝে মাঝে ওয়াকফ বোর্ডের যিনি আছেন ওনার সাথে আমি কথা বলি মাঝে মাঝে। ওয়াকফ অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইন্ডিয়া, সেই যে একটা গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে, তার মধ্যে ত্রিপুরা রাজ্যে প্রায় 1899টি ওয়াকফ সম্পত্তি রয়েছে। আমি জানি না, এটা নিয়ে কিন্তু অনেক কোশ্চেনও আছে। অনেক সময় বিধানসভায় এই প্রশ্নগুলো আসে এবং সেইগুলোকে প্রপারলি আবার পুনরুদ্ধার করার খুব প্রয়োজন। এবং
এই যে আইনটা হয়েছে এখন, সেই আইনের মাথায় রেখে নতুনভাবে এটাকে কিভাবে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করা এবং প্রপারলি যাতে সেগুলোকে মেনটেন করা হয়। সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের আর্থসামাজিক ও শিক্ষাগত উন্নয়নে ত্রিপুরা সংখ্যালঘু কল্যাণ দপ্তর ও ত্রিপুরা মাইনরিটি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে বিভিন্ন প্রকল্প পরিচালনা করছে রাজ্য সরকার। প্রাক ম্যাট্রিক ও পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, সংখ্যালঘু মেয়েদের জন্য বিশেষ উৎসাহ ভাতা, স্বাবলম্বন ঋণ প্রকল্প এবং মাদ্রাসার পরিকাঠামো উন্নয়ন প্রকল্প হল এগুলির মধ্যে অন্যতম। সংখ্যালঘু বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের শিক্ষার উন্নয়নে প্রাক ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, আবুল কালাম আজাদ মেধাবী পুরস্কার, বেগম রোকেয়া স্বর্ণ পদক, মুখ্যমন্ত্রী মেধাবী সংখ্যালঘু বালিকা স্বর্ণ পুরস্কার দিয়ে থাকে রাজ্য সরকার। সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নে আত্মকর্মসংস্থান প্রকল্প, টিএমসিটিসিএল ঋণ প্রকল্প, কটেজ ইন্ডাস্ট্রিজ ও সেরিকালচার প্রকল্পে দেওয়া হয় অর্থরাশি। সংস্কৃতি উন্নয়নে মাদ্রাসা পরিকাঠামো উন্নয়ন বা আইটিএমআই ওয়াকফ বোর্ডের উন্নয়ন প্রকল্প রয়েছে সরকারের। এছাড়াও হজ যাত্রীদের জন্য পরিকাঠামো ও প্রশিক্ষণ সহায়তার জন্য রয়েছে হজ কমিটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। হাইকোর্টের নির্দেশে সরকারি চাকরিতে স্থির বেতনের প্রথা বন্ধ হওয়ায় চরম আর্থিক সংকটে পড়েছে রাজ্য সরকার। নিয়মিত বেতনক্রমে নিয়োগ ও হাজার হাজার কর্মচারীর বকেয়া মেটানোর বাধ্যবাধকতায় কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা তৈরি হয়েছে কোষাগারের ওপর। এই অবস্থায় নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার ভাবনা ও সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা নিয়ে রাজ্য সচিবালয়ে শুরু হয়েছে তীব্র তৎপরতা, যার সরাসরি প্রভাব পড়েছে টেট উত্তীর্ণদের নিয়োগেও। সরকারি চাকরিতে স্থির বেতনে নিয়োগের উপর হাইকোর্টের নিষেধাজ্ঞার জেরে চরম আর্থিক সংকটে পড়েছে রাজ্য সরকার। আদালতের নির্দেশ অনুযায়ী আর নিয়োগ করা যাবে না স্থির বেতনে, নিয়োগ করতে হবে নিয়মিত বেতনক্রমে। পাশাপাশি মামলায় জয়ী কর্মচারীদের নিয়মিত বেতনক্রমে অনুযায়ী বকেয়া মেটাতে হবে 3 মাসের মধ্যে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া না দিলে 9% হারে সুদ গুনতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। প্রাথমিকভাবে মামলায় অল্প কয়েকজন জয়ী হলেও এই রায় কার্যকর হলে রাজ্যের হাজার হাজার স্থির বেতনের কর্মচারীকেও নিয়মিত বেতনক্রমে এনে বিপুল অঙ্কের বকেয়া পরিশোধ করতে হবে। অর্থ দপ্তরের প্রাথমিক হিসেবে এতে প্রতি বছর রাজ্য সরকারের ওপর পড়তে পারে কয়েক হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক বোঝা। কিন্তু বর্তমানে সরকারি কোষাগারে এত বিপুল অর্থের সংস্থান নেই বললেই জানা গেছে রাজ্য সচিবালয় সূত্রে। এই পরিস্থিতিতে উদ্ভূত সংকট থেকে আপাতত রেহাই পেতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়েরের পরামর্শ দিয়েছেন আমলাদের একাংশ। বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছে আইন দপ্তর। একই সঙ্গে নিয়মিত বেতনক্রম কার্যকর হলে মোট কত আর্থিক দায় সৃষ্টি হবে তার বিস্তারিত রিপোর্ট তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে অর্থ দপ্তরকে। ওই রিপোর্ট এবং আইন দপ্তরের মতামত নিয়ে আলোচনা হওয়ার কথা রাজ্য মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে। সেখানে নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হবে কিনা সে বিষয়ে হতে পারে সিদ্ধান্ত। এমন পরিস্থিতিতেই টেট 1 ও টেট 2 উত্তীর্ণদের নিয়োগ নিয়ে নতুন করে তৈরি হয়েছে জট। অর্থ দপ্তর সম্প্রতি বিদ্যালয় শিক্ষা দপ্তরকে পাঠানো এক চিঠিতে জানিয়েছে 2319 জন টেট উত্তীর্ণ প্রার্থীকে স্থির বেতনে শিক্ষক পদে নিয়োগের দেওয়া হয়েছে অনুমোদন। কিন্তু হাইকোর্টের রায়ের পর এই অনুমোদন পত্র নিয়ে কার্যত কিংকর্তব্য বিমূঢ় বিদ্যালয় শিক্ষা দপ্তর। রাজ্য সরকারের সর্বোচ্চ স্তর থেকে সুস্পষ্ট নির্দেশ না পাওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া এগোনো সম্ভব নয় বলে জানা গেছে দপ্তর সূত্রে। ফলে হাইকোর্টের নির্দেশ, আর্থিক সীমাবদ্ধতা এবং টেট নিয়োগ এই 3-এর টানাপোড়েনে আপাতত গভীর অনিশ্চয়তার মুখে নিয়োগ প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 3 দিনের রাজ্য সফরে শুক্রবার আগরতলার রাজ্যে আসছেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটনের বিকাশে বিভিন্ন কেন্দ্রীয় এবং ডোনার মন্ত্রকের বিভিন্ন প্রকল্পগুলোর পর্যবেক্ষণ এবং আনুষ্ঠানিক শিলান্যাস করতে শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। 23 রাজ্যে এসে ডোনার স্পন্সর্ড বিভিন্ন প্রকল্পগুলোর পর্যবেক্ষণ করবেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 24 তারিখ যাবেন মাতাবাড়ি, যেখানে নির্মাণ করা হবে বহুতল কার পার্কিং। 24 তারিখেই কদমতলা কুর্তিতে করবেন আগর ক্লাস্টার শিলান্যাস। সেখান থেকে যাবেন ঊনকোটি থেকে সরাসরি চলে যাবেন নারিকেল কুঞ্জে, জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং করবেন বা মাননীয় মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে কয়েকটা জায়গায় ওনার ভিজিট রয়েছে। রবীন্দ্র ভবনে ওনার একটা কর্মসূচি রয়েছে উদ্বোধন। 24 তারিখ মাতার বাড়ি যাবে, আগামীকালকে আবার মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরে যাবেন। এবং আপনারা জানেন যে মাতা ত্রিপুরী সুন্দরী মন্দিরের বহুতল কার পার্কিং এর জন্য একটা অ্যালটমেন্ট বা লোকেশন ওনারা দিচ্ছেন ডোনার থেকে। তো হয়তো সেখানেও যাবেন, মন্দিরে পূজা সেখানে অর্চনা করবেন। আগামী পরশুদিন সকালবেলা উনি যাবেন কদমতলা কুর্তিতে, উত্তর জেলায়, সেখানে আগরকে নিয়ে মাতাবাড়ি সার্কিটকে নিয়ে অর্থ মঞ্জুর করেছে ডোনার মন্ত্রক। এ বিষয়ে পর্যালোচনা করবেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। 25 তারিখ বিকেল 4:30টায় গুয়াহাটির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন তিনি। আমাদের যে পর্যটনের যে আকর্ষণ সেটা উনি দেখবেন এবং আগামী দিনে সেটাকে আরো কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে পর্যালোচনা করবেন। সেটা সেরে উনি সেখান থেকে আমবাসা হয়ে নারিকেলকুঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন এবং নারিকেলকুঞ্জে রাত্রি সেখানে যাবেন। রাত্রিতে যা প্রোগ্রাম অ্যাজ পার শিডিউল 8টা সাড়ে 8টায় নারিকেলকুঞ্জে উনি পৌঁছানোর কথা রয়েছে। সেখানে আমি পর্যটন মন্ত্রী হিসেবে নারিকেলকুঞ্জে থেকে ওনাকে আমি স্বাগত জানাবো আমার আধিকারিকদেরকে নিয়ে এবং নারিকেলকুঞ্জে উনি রাত্রি যাপন করবেন 24 তারিখ। 25 তারিখ সকালে নারিকেলকুঞ্জে আপনারা জানেন যে ডোনার আমাদেরকে মাতাবাড়ি সার্কিটকে নিয়ে কয়েকশো কোটি টাকার একটা অনুদান তারা দিয়েছেন। এই মাতাবাড়ি সার্কিটকে নিয়ে সেখানে বিভিন্ন প্রজেক্ট কম্পোনেন্ট রয়েছে, তার একটা শিলান্যাস কর্মসূচিতে উনি অংশগ্রহণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রীও ভার্চুয়ালি থাকবেন আমাদের সঙ্গে কানেক্টেড আগরতলা থেকে এবং ওনার সঙ্গে আমিও থাকবো। পাশাপাশি ডোনারের আধিকারিকরাও থাকবেন, আমাদের রাজ্য সরকারের আধিকারিকরাও থাকবেন। সেখান থেকে এই অনুষ্ঠানের পর লাঞ্চ সেরে সোজা এয়ারপোর্টে চলে আসবেন, কারণ 4:45টায় ওনার ফ্লাইট রয়েছে, উনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবেন। এই প্রোগ্রাম আপাতত কালকে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরোহিত্যে আমাদের একটা প্রিপারেটরি মিটিং ছিল। যদি সাবজেক্ট টু চেঞ্জ, এটা অ্যাজ পার শিডিউল ডোনার থেকে যেটা এসেছে আমি আপনাদেরকে বললাম। যদি পরবর্তী সময়ে কোনো মডিফিকেশন হয় নিশ্চয়ই আপনারা সে বিষয়ে কই দিনের শপথ? 3 দিন। আগামীকালকে আসবেন 23, 24 এবং 25 তারিখ সন্ধ্যাবেলা উনি আগরতলা ত্যাগ করবেন। স্যার, আপনার দপ্তরে একটা রিলেটেড একটা কোশ্চেন ছিল। কিছুদিন আগে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা আপনার সঙ্গে মিলিত হয়েছে, বিশেষ করে পশ্চিম জেলা ভোক্তা আদালতের একটি বিষয় নিয়ে। যেহেতু আপনি রাজ্যের সমস্ত আগর গাছের প্রায় 85% রয়েছে উত্তর ত্রিপুরা জেলায়। এই কারণেই কদমতলায় একটি আগর প্রক্রিয়াকরণ ইউনিট স্থাপনের নেওয়া হয়েছে সিদ্ধান্ত। উত্তর পূর্ব পর্ষদের অর্থে নির্মীয়মান প্রকল্পগুলির সার্বিক পর্যালোচনা করতেই কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার এই রাজ্য সফর। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ফসলের সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। এখন থেকে ধানের সহায়ক মূল্য হবে প্রতি কিলো 23 টাকা 69 পয়সা, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। 2018 সালে সরকার গঠনের পর থেকে এখনো পর্যন্ত ধান ক্রয় করা হয়েছে 2,44,303 মেট্রিক টন। এক্ষেত্রে মোট 489 কোটি 71 লক্ষ টাকা দেওয়া হয়েছে 1,25,454 জন কৃষককে, জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আগামী 28 জানুয়ারি থেকে আবারও শুরু হবে সহায়ক মূল্যে ধান কেনা। চলতি বছর 18,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। 1,25,454 জন, 1,25,454 জন। টোটাল যে অর্থরাশি কৃষকদের কাছে আমরা দিতে পেরেছি প্যাডি প্রকিউরমেন্টের মাধ্যমে 489 কোটি 71 লক্ষ টাকা। 489 কোটি 71 লক্ষ টাকা এখন পর্যন্ত আমরা কৃষকদেরকে দিতে পেরেছি। আর এবারকার এমএসপি হচ্ছে পার কেজি 23 টাকা 69 পয়সা। এটাও 23 টাকা ছিল, 69 পয়সা আরো বৃদ্ধি পেয়েছে। শুরুতে ছিল আমাদের 17 টাকা 50 পয়সা, 17 টাকা 50 পয়সা, আজকে 23 টাকা 69 পয়সা।
তো প্রধানমন্ত্রী যেটা বলেন যে কৃষকরা হচ্ছে লক্ষ্মী, অন্নদাতা, কৃষকের আয় দ্বিগুণ করতে হবে, এই যে লক্ষ্যমাত্রা আমাদের রাজ্যে কিন্তু বিগত দিনে ছিল না। শুধু একটাই কথা, কেন্দ্রীয় সরকার তুলছে, ক্রয় করছে না। এবং গত কয়েকদিন আগে ফটিকরায়ে গত 10 জানুয়ারি দুই গোষ্ঠীর সংঘর্ষের বিষয়টি তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠনের দাবি জানালো বিরোধী দল সিপিআইএম। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এছাড়া ঘটনার পর যারা ঘর ছেড়ে পালিয়ে গেছেন তাদেরকে ফিরিয়ে আনার উদ্যোগ এবং প্রভাবিতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবিও জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে দাবিগুলি করেছি, প্রথম এই প্রেক্ষিতেই কেন দাবিগুলো করতে হলো, যে কোনো দাবি তুলতে গেলে পরে সাজেশন দিতে গেলে পরে তার একটা প্রেক্ষিত থাকে, একটা এসআইটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম। কেননা ওইখানকার ফটিক রায়ের যারা, আমি তাদেরকে আন্ডারমাইন করছি না, আমি তো একটা অ্যাপ্রিসিয়েশন করছি যে তারা বাঁচিয়েছে মানুষকে, কিন্তু তাদের দ্বারা তদন্ত হলে কিচ্ছু বের হবে না। রাজীব ভট্টাচার্যের ভাষা অনুযায়ী এটা ছোট্ট ঘটনা, ফ্লিমসি ইনসিডেন্ট হবে। দুই, একটা ক্যাম্প, হ্যাঁ এখন পুলিশ যা মাঝে মধ্যে যা, এবং আমি যাওয়ার গতকাল যে গেছি তার আগের দিনও নাকি সেখানে যে পুলিশ তাদের কিছু দুষ্কৃতী এসে উস্কানি দিচ্ছিল, তাদেরকে দৌড়াতে হয়েছে। আমি বলবো যতদিন না নর্মালসি রেস্টোর না হয়, এখানে একটা টেম্পোরারি পুলিশ পিকেট যেন বসানো হয়। তারপর সেই পাড়ার যুবক ছেলেরা, ইনকাম যারা করেন পুরুষ, এরা সবাই বিভিন্ন জায়গাতে আত্মীয় স্বজন বা কোথাও এখানে আসতে সাহস করছেন না। পুলিশের তরফ থেকে, অ্যাডমিন তরফ থেকে উদ্যোগ নেওয়া হোক, তারা যাতে ঘরে ফিরে আসতে পারে এবং তাদের জীবন জীবিকা আবার শুরু করতে পারে। অথবা এই 43টা পরিবার অনাহারে অর্ধাহারে থাকতে হবে, অনাহারে মারা যাবে। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা রয়েছে ছাত্র সমাজে। স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির উদ্যোগে প্রতিমা নিয়ে যাওয়ার শোভাযাত্রা, ঢাক ঢোলের তালে তালে ছাত্রছাত্রীদের উল্লাস এবং স্কুল প্রাঙ্গণের সাজসজ্জার ব্যস্ততা, সব মিলিয়ে শহর জুড়ে তৈরি হয়েছে আনন্দ ও প্রত্যাশার আবহ। শুধু পুজোর প্রস্তুতির ছবি নয়, বরং ছাত্র সমাজের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনার প্রকাশ করছে এই আবহ। শুক্রবার সরস্বতী পুজো। বিদ্যার দেবীর আরাধনাকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে আগরতলা শহরের রাজপথে ধরা পড়ে উৎসবের স্পষ্ট ছাপ। বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরস্বতী প্রতিমা নিয়ে যাওয়ার শোভাযাত্রা শহরের পরিবেশকে করে তোলে মুখর ও রঙিন। ঢাক ঢোল কাঁসর গান ও নৃত্যের তালে তালে এগিয়ে চলে ছাত্রছাত্রীদের দল। সেই সঙ্গে উচ্ছ্বাস, হাসি আর প্রাণবন্ত উপস্থিতিতে যেন নতুন করে জেগে ওঠে শহরের ছাত্র সমাজ। এই দৃশ্য কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং দীর্ঘদিনের পড়াশোনা, পরীক্ষা ও দৈনন্দিন রুটিনে আবদ্ধ থাকা শিক্ষার্থীদের মানসিক মুক্তিরও বহিঃপ্রকাশ। কালকে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে স্কুলে আসবো, কাজ করবো, সুন্দর করে পূজাটার অনুষ্ঠান সারবো। তারপর সবাই প্রসাদ বিতরণ হবে, সবাইকে প্রসাদ দেবো। তারপর সবাই একটু নাচানাচি করবো, এনজয় করবো। অন্যান্য স্কুলে যাওয়ার প্ল্যান আছে কি? অন্যান্য স্কুলে যাওয়ার প্ল্যান আছে, মানে পুজো শেষ করে স্কুলের পুজো শেষ হলে তারপর অন্যান্য স্কুলে যাবো। কালকে কলেজে পুজো হবে, তো কলেজে পুজোর মধ্যে পুষ্পাঞ্জলি, তারপর প্রসাদ সব কিছু, তারপর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, তারপর অন্য কলেজ থেকে স্টুডেন্টরা ইনভাইটেড আছে, দেন অন্য কলেজের ভিআইপিসরা আছে, প্রিন্সিপাল, ডিএমসি, তারপর ডিএমসি, ওরা আসবেন, আমরা পুজো করবো। এক বছরে জমে থাকা আবেগ, বন্ধুত্ব ও সৃজনশীলতার আনন্দ যেন রাজপথে উজাড় করে দিল ছাত্রছাত্রীরা। ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে সেই স্বতঃস্ফূর্ত উল্লাস, যেখানে ধর্মীয় নিষ্ঠার সঙ্গে মিশে থাকে তারুণ্যের প্রাণ চাঞ্চল্য।
বিশ্লেষকদের মতে সরস্বতী পুজো বাঙালি ছাত্র সমাজের কাছে শুধুই পুজো নয়, এটি এক সামাজিক ও সাংস্কৃতিক পরিসর। এখানে ধর্মীয় আচার, লোক সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য ও শিল্প চর্চা এক সুতোয় গাঁথা। আগরতলা রাজপথে প্রতিমা নিয়ে যাওয়ার এই চিত্র সেই বহুমাত্রিক সংস্কৃতিরই প্রতিফলন। কালকে সারাদিন ঘোরাঘুরি হবে, তারপর সরস্বতী মার কাছে কম থাকবে আর ঘোরাঘুরি সব থেকে বেশি থাকবে কালকে দিনটা। সবার আগে আমরা আমাদের কলেজে এনজয় করবো, তারপরে এজিএমসিতে যাবো, তারপরে এদিন আলাদা ব্যস্ততা চোখে পড়ে শহরের বিভিন্ন স্কুলে। কেউ আলপনা আঁকছে, কেউ মণ্ডপ সাজাচ্ছে, কেউ আবার ফুল, ফল ও বই সাজিয়ে মগ্ন পুজোর প্রস্তুতিতে। শিক্ষার্থীদের এই সক্রিয় অংশগ্রহণ স্পষ্ট করে দেয় সরস্বতী পুজো তাদের কাছে কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সম্মিলিত সৃজনশীলতার এক উৎসব। এখানে আমরা সবাই সব ছাত্রছাত্রীরা মিলে আমাদের সরস্বতী মাকে পুজো নিয়ে যাচ্ছি, সঙ্গে আমাদের দিদিমণি স্যার সবাই আছে, আমরা খুব আনন্দ করছি সবাই মিলে। আর সবাইকে বলবো যেন আমাদের স্কুলে আসে, কালকে আমাদের পুজোতে অংশগ্রহণ করার জন্য। খুব ভালো হয়েছে, সবাই খুব সুন্দর করে সেজে গুজে এসেছে, খুব ভালো লাগছে। ইংলিশ মিডিয়াম। সমাজতাত্ত্বিকদের মতে এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে দলগত চেতনা, সাংস্কৃতিক শেকড়ের প্রতি টান এবং ইতিবাচক মানসিক বিকাশে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা। ডিজিটাল যুগের একঘেয়েমির মাঝেও নতুন প্রজন্মকে সাংস্কৃতিক উত্তরাধিকারের সঙ্গে যুক্ত রাখার এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠেছে সরস্বতী বন্দনা। সব মিলিয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে যে উৎসাহ উদ্দীপনার ছবি ফুটে উঠেছে তা শুধু একটি উৎসবের বার্তা নয়, ছাত্র সমাজের প্রাণ শক্তি, সৃজনশীলতা ও সাংস্কৃতিক ধারাবাহিকতার এক জীবন্ত দলিলও হয়ে উঠেছে ধর্ম এবং সংস্কৃতির এই মিলন উৎসব। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।